স্বাগত সবাইকে। স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার মানিতে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আজ আমরা আমাদের দেখছি যে দেশে এবং পুরো বিশ্বে আসলে জ্বালানি নিয়ে এক ধরনের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আসলে হরমুজ প্রণালী বন্ধ সহ নানা কারণে এই অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম অনেক বেশি, আমাদের দেশেও সরবরাহের ঘাটতির কথা আমরা শুনছি। তো সব মিলে এই যে চ্যালেঞ্জটা আসছে, সেই চ্যালেঞ্জটা আসলে আমরা কিভাবে মোকাবেলা করব, এই বিষয়গুলো আসলে আমরা জানার চেষ্টা করব একজন বিশেষজ্ঞের কাছ থেকে। আমাদের সাথে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম। স্বাগত আপনাকে। আপনি তো ক্যাবেরও জ্বালানি উপদেষ্টা, তো সেই হিসাবে আমরা বিভিন্ন সময়ে দেখি ছিল জ্বালানি সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় জনগণের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আপনারা বেশ বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করেন। তো সেই জায়গাটা আসবো। আমরা শুরুতে একটু জানতে চাচ্ছি যে এখন যে এই ক্রাইসিসটা আসলে চলছে, আমরা দেখছি পেট্রোল পাম্পগুলোর সামনে দীর্ঘ সারি যানবাহনের, মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছে না, বা অনেক পাম্প বন্ধ করে রাখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলছে যে খুব বেশি ক্রাইসিস নেই, এবং আমরা দেখলাম যে দামও বাড়ানো হলো না এপ্রিলের জন্য। মানে সার্বিকভাবে আসলে এই ক্রাইসিসের আসলে কোন পর্যায়ে আমরা আছি, মানে আপনাদের অবজারভেশনটা কি? সরকার যখন ক্ষমতা নেয়, ধরেন আজ থেকে 35-37 দিন আগের কথা, তখন এই ইরাক, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের ব্যাপারটি ছিল না। কিন্তু জ্বালানি খাতের সংকট বলেন, সমস্যা বলেন, অনিশ্চয়তা বলেন, জ্বালানি নিরাপত্তা আর প্রশ্নগুলো বলেন, এই ব্যাপারগুলো নিয়ে আমরা নাজুক অবস্থা বা বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে আসছি 1.5-2 দশক ধরে। এবং এর ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীতে বর্তমান নির্বাচিত সরকার। তো সুতরাং শুরুটা এই সরকারের যেভাবে হয়েছে সেটা সাধারণ মানুষের কাছে অতটা দৃশ্যমান ছিল না, কিন্তু সরকারের যথেষ্ট এই সেক্টর পরিচালনায় যথেষ্ট চাপের মধ্যে দিয়ে শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ঘাটতি পেয়েছিল 40,000 কোটি টাকা, 35,000 কোটি টাকা। তার সময় 1.5 বছরের ঘাটতি বেড়ে 62,000 কোটি টাকা হয়েছে। তখন তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছিল তখন বকেয়ার ব্যাপারটি অত স্পষ্ট ছিল না, কিন্তু সে বকেয়া তৈরি করে গেছে মাসে যদি বলেন তাহলে মোর দ্যান 2,500 কোটি টাকা। এখন তেল কেনার জন্য নিয়মিত চাহিদা যেটুকু, তেল বলেন, গ্যাস বলেন, কয়লা বলেন, এলপিজি বলেন, যাই কিনতে যান আপনাকে আমদানি করতে হবে, এবং সেই আমদানির পয়সা যোগান সরকারকে দিতে হবে। আপনি ব্যবসা করে টাকা মূল্য বৃদ্ধি করে টাকা বাড়াতে পারেন, কিন্তু ডলার তো সরকারকে সংস্থান করতে হবে। আমি ব্যবসা করি, আমি আমদানি করি, ডলার তো বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হবে। আমি তো ডলার সংস্থান করতে পারবো না, তো বাংলাদেশ ব্যাংক ডলার দেবে কোত্থেকে? ডলার তো বাজারে দীর্ঘদিন থেকে নেই। এইরকম একটা সংকট কিন্তু যুদ্ধ ছাড়াই আমরা ছিলাম, এবং আশঙ্কা তখনই শুরু হয়ে গেছিল। যেভাবে জোড়াতালি দিয়ে চালাতে যেয়ে তত্ত্বাবধায়ক সরকার বিদ্যুতের লোডশেডিং দিতে চায়নি, যে সে মোস্ট আনস্টেবল, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ধাক্কা থাকলেই তার অস্তিত্ব বিপন্ন। সে নতুন করে এই জ্বালানি সংকটটা সামনে এনে তার অবস্থাটাকে অনিশ্চিত করতে চায় না। তেলের সরবরাহ বাড়াতে হবে সেচের জন্য, চাষের জন্য ডিজেল দিতে হবে, গণপরিবহনে ডিজেল দিতে হবে, সব জায়গাতে ডিজেল বাড়বে, এবং প্রায় 70 লক্ষ টন ডিজেল দরকার পড়ে, জ্বালানি তেলের দরকার পড়ে। এগুলো সংস্থান যদি 50% চাহিদা বেড়ে যায়, তার মানে 50% আমরা বৈদেশিক মুদ্রা বাড়াতে হবে। এমনিতে স্যার, এক্সটার্নাল যেই ক্রাইসিস এখন আমরা দেখছি, আপনি তো বললেন যে আমাদের অভ্যন্তরীণ যে ঘাটতি মধ্যেই অবস্থা ছিল, এবং আমাদের দৃশ্যমান হতো যুদ্ধ হিসেবে দৃশ্যমান হওয়ার প্রেক্ষাপট জোরালো হয়েছে, স্পিডি হয়েছে। স্যার, এই পরিস্থিতিতে তাহলে সরকারের এখন করণীয় কি? রোগীর জ্বর যদি খুব বেড়ে যায় তাহলে প্যারাসিটামল দিয়ে জ্বর নিয়ন্ত্রণে রাখা হয়, সেটা তো চিকিৎসা না। সরকার যা করছে তাতে অবস্থা মোকাবেলা করছে।
এবং অবস্থা মোকাবেলায় সরকার সিরিয়াস, আন্তরিক, এবং সরকার দিক বিদিক জ্ঞান হারানোর মতো অবস্থা এইভাবে আসছে। এদিকে এইসব সংকট হলে তো কালোবাজার তৈরি হয়, এটা তো আমরা জানা কথা। অসাধু ব্যবসার উত্থান হয়, ব্যবসায়ীদের এক শ্রেণী লাভবান হওয়ার চেষ্টা করে, এবং সেজন্য দেখা যাচ্ছে যে নানা ধরনের অভিযানে সেগুলো জায়গায় লাখ লাখ টন ডিজেল ধরা পড়তেছে। এগুলো হচ্ছে। সরকার একেবারে বলা যেতে পারে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায় থেকে অভিযান চালিয়ে জ্বালানি সরবরাহ চেনটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এখন যে অবস্থাটা দৃশ্যমান হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে মানুষ লাইন দিয়ে আছে ঘন্টার পর ঘন্টা, 8 ঘন্টা ট্রাক চালক অপেক্ষায় বসে থেকে শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে বেসামাল হয়ে ম্যানেজারের উপরে গাড়ি তুলে হত্যাকাণ্ড ঘটায় দিয়েছে। এই যে সব ঘটনা ঘটছে, এই ঘটনা হয়তো সরকার খুব তাড়াতাড়ি সামাল দেবে, হয়তো প্রাপ্যতা নিশ্চিত করবে, হয়তো এই চাহিদা কমিয়ে মোকাবেলা করার চেষ্টা করছে, সরবরাহ বিভিন্ন উৎসাহ থেকে আনার চেষ্টা করছে। রাশিয়া থেকে তেল কেনার প্রস্তাব এসছে, আরও কয়েক জায়গা থেকে তেলের সরবরাহের প্রস্তাব আসছে। এসবগুলো মোকাবেলা করতে ধরেন ট্রায়াল অ্যান্ড এররে 2-5 সপ্তাহ বলবো না, আমি 1-8 সপ্তাহের মধ্যেই হয়তো একটা স্থিতিশীল অবস্থার মধ্যে, সহনীয় অবস্থার মধ্যে চলে আসবে। এটা তো দীর্ঘদিন এরকম অবস্থা থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাই তো সমাধান নয়। আমি যে অবস্থার কথা বর্ণনা দিলাম, সেই অবস্থা মোকাবেলা করার জন্য সরকারকে বা আমাদেরকে, সেটাও সরকারের একার পক্ষে এই বিষয়টি সমাধান করে জনগণকে জ্বালানি নিরাপত্তা উপহার দেওয়াও সম্ভব না। এ ব্যাপারে সরকারের রাজনৈতিক ঐক্যমত দরকার। সংসদে এ ব্যাপারে আলাদা সিদ্ধান্তের আসতে হবে দলমত নির্বিশেষে, এবং রাস্তায়ও এ ব্যাপারে সমবেত হতে হবে। এই ব্যাপারে একটা রাজনৈতিক সচেতনতাও থাকতে হবে। বর্তমান যে সংকট তৈরি করেছে, আমি মনে করি সরকারের সেই অবস্থা পৌঁছানোর জন্য আশীর্বাদ হয়েছে। সরকার সেই অবস্থায় দ্রুত আসতে পারবে, এজন্য সব পক্ষেরই সহযোগিতা পাবে বা পাচ্ছেও। এটা হচ্ছে বড় কথা। স্যার, আমরা দেখলাম যে এপ্রিলে জ্বালানির দাম বাড়ানো হয় না। আমরা অতীতে বিপিসিকে দেখেছি যে অনেক মুনাফাও করেছে। তো এই ধরনের ক্রাইসিসে আন্তর্জাতিক বাজারেও বলা হচ্ছে যে আমরা দেখছি যে 112 থেকে 16 ডলারে উঠে যাচ্ছে প্রতি ব্যারেল তেলের দাম। মানে সেটার তো একটা চাপ আন্তর্জাতিক বাজার থেকে, যেহেতু আমরা একটা বড় অংশই নিয়ে আসতে হয়, তো সেই চাপ তো আমাদের উপরে থাকবেই। সেই জায়গাটায় আমরা সরকার নতুন করে দাম বাড়ালো না। মানে এই জায়গাটায় আসলে সরকারের অবস্থানটা ঠিক আছে কিনা, বা কি করা উচিত আগামী দিনের জন্য আসলে? এই যে জনগণ একদিকে জ্বালানির যন্ত্রণায় পুড়ছে, আর একদিকে মূল্য বৃদ্ধি করে জ্বালানি সরবরাহ হবে না অথচ মূল্য বৃদ্ধি পাবে, এরকম একটা অবস্থা মূল্য বৃদ্ধি করলে সরকারকেও পোড়াবে। সরকার এই যে মূল্যবৃদ্ধি না করে যে অভ্যন্তরীণ সম্পদ মোবিলাইজ করে যে অর্থ যোগান বা ভর্তুকি বা ঘাটতি পূরণ করছে, আমি মনে করি খুব দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাড়ানোর বিষয়টি আসছে কোত্থেকে? যে কথা বললাম যে 40,000 কোটি টাকা থেকে ঘাটতি 62,000 কোটি টাকা বেড়েছে, তার মানে ঘাটতি কমাতে হলে আপনাকে মূল্যবৃদ্ধি করতে হবে। আর এই ঘাটতি কমানোর জন্য মূল্যবৃদ্ধি পাশাপাশি ভর্তুকি বৃদ্ধি হয়েছে। ভর্তুকির থেকে সরকার বেরিয়ে আসার জন্য মূল্যবৃদ্ধি করতে হবে। এই কাজটাই বিগত সরকার দ্রুত করার জন্য বিআরসি আইন পরিবর্তন করে গণশুনানি উপেক্ষা করে নিজে দাম বাড়িয়ে ভর্তুকি কমানো এবং মূল্যবৃদ্ধির কাজটা করেছিল। এবং 2024 সালে 23 সালে এই আইন পরিবর্তন এই কাজটা শুরু করে, এবং তারপরে 24 সালে সরকারের পতন হয়। তো এই কাজটাই যদি সরকার এই মুহূর্তে সংকটে মোকাবেলা করলো এইভাবে না করে, কিন্তু ঘাটতি কমানোর জন্য কিভাবে ব্যয় কমানো যায়, কিভাবে সে বিষয়টি বিগত সরকার ভোক্তাদের তরফ থেকে যথেষ্ট বলার সহ চিৎকার পাৎকার করা সত্ত্বেও কানে নেয়নি। এই সরকারও এখনও সেই জায়গাটায় আসেনি। আমরা আশা করি সরকার সেই জায়গাটায় অচিরেই সেই জায়গাটা আলোকপাত করবে এবং মানুষের কাছে সরকারের এই বক্তব্যটা
মানুষের কাছে পৌঁছাবে যে সে মূল্য বৃদ্ধি করে এই ঘাটতি কমাবে না, ভর্তুকি কমাবে না, সে ঘাটতি কমানোর জন্য ব্যয় কমাবে। এক ধরনের অর্থনৈতিক বাস্তবতার মধ্যে আছে নতুন সরকার, চ্যালেঞ্জ অনেক বেশি, মানে সেই জায়গা থেকে মানে সেই ব্যয় কমানো বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আপনি এর আগে কিছুটা বলছিলেন যে সুশাসন নিশ্চিত করা বা এই জায়গাগুলোয় যে লুফলসগুলো আছে সেগুলো দূর করা, জনগণের স্বার্থে কাজ করা, মানে সেটা আসলে কিভাবে করতে পারে এই সরকার এই অর্থনৈতিক বাস্তবতায়? প্রশ্ন করার জন্য সরকারের যে স্ট্রাকচারাল প্রক্রিয়া বা পদ্ধতি আছে, কাঠামোগত প্রক্রিয়া ও পদ্ধতি আছে, সেই পদ্ধতির বাইরে যে তো সরকার কিছু করতে পারবে না। এখন আসেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন হচ্ছে একমাত্র রেগুলেটরি বডি, নিয়ন্ত্রক সংস্থা জ্বালানি খাতে, যে বিদ্যুতের বা জ্বালানির দাম পুনর্নির্ধারণ করে। আমরা বরাবরই দাবি করেছি যে মূল্য কমানোর জন্য গণশুনানি করতে হবে। যেহেতু ভোক্তাদের প্রস্তাবের উপরে গণশুনানি করার বিধান নেই, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে প্রচুর আইনি সংস্কার হয়েছে, আইন পরিবর্তন হয়েছে, তাহলে আমি ভোক্তা, আমি মূল্য কিভাবে কমানো যায় সেই প্রস্তাব যদি আমি দেই, তাহলে রাষ্ট্র তা শুনবে না। শুধু মূল্য বৃদ্ধির প্রস্তাব ব্যবসায়ীরা দিলেই তারা শুনবে এবং প্রস্তাব সেই অনুযায়ী বৃদ্ধি করে দেবে, এটা তো কোনো ন্যায় বিচার হলো না, এটা তো কোনো সুবিচার হলো না, ভোক্তা ন্যায় বিচার বঞ্চিত হলো। এখন কনজিউমার অ্যাসোসিয়েশন হচ্ছে সেই জনগণের প্রতিনিধিত্ব করে, তারা বিগত 1.5 দশক ধরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মূল্য কমানোর জন্য নানা ধরনের প্রক্রিয়া পদ্ধতি বলে দিয়েছে, যে কথাটা আপনি আপনার প্রশ্নে আমার কাছে জানতে চেয়েছেন, আমি সেটা আলোকপাত করব। প্রথমেই দেখেন, মনে করেন যে আমরা গণশুনানি জ্বালানির দাম, বিদ্যুতের দাম কমানোর জন্য করতে হবে। কিভাবে গণশুনানি কিভাবে কমানো যায়? গণশুনানি না হলেও আমরা যখন গণশুনানি হয়েছে সেখানে রূপরেখা উপস্থাপন করেছি। বিআরসি একবার গণশুনানি আমাদের এই প্রস্তাবের উপরে গণশুনানি করেছেও, কিন্তু তারা সেগুলো রেকর্ড রাখেনি, তারা সেগুলোকে প্রহসন এবং প্রতারণায় রূপান্তরিত হয়েছে। এই জ্বালানির দাম, তেলের দাম সমন্বয় না করার কারণে সরকার প্রায় 47,000 কোটি টাকার বাড়তি মুনাফা করেছে। সেই মুনাফাটা আমাদের কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে, কারণ যা ব্যয় হবে তার থেকে বেশি সে নিতে পারবে না, আইন দ্বারা বারিত করা আছে, তারা তা করেছে। তাহলে এই টাকাটা জ্বালানি খাত থেকে লুণ্ঠন করেছে, আমাদের কাছ থেকে তেলের দাম সমন্বয় না করে বাড়িয়ে নিয়েছে। আবার যখন তেলের দাম বেড়েছে তখন তাড়াতাড়ি বাড়ায় দিয়েছে, অটো সমন্বয় করেছে, এইসব কাণ্ড কারখানা করেছে। স্যার, আপনারা তো অনেক মামলাও করেছেন বিভিন্ন সময়, এবং বললাম যে সেই মামলার প্রেক্ষিতে এলপিজির দাম নির্ধারণ গণশুনানির ভিত্তিতে হয়েছে। পরে সেই এলপিজির দাম আর গণশুনানি বিআরসি করে না। আজকে যে কারণে বিআরসির বিরুদ্ধে ভোক্তারা বিদ্রোহ করেছে, বিআরসিকে বয়কটের আন্দোলন চলছে, বিআরসির অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে বিআরসি আইনের আওতায় অ্যাপ্লিকেশন করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশন জ্বালানি বিভাগ আটকে রেখেছে। নতুন সরকার এসে বিআরসি চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেছে, সে এখনও পদত্যাগ না করে বসে আছে। অর্থাৎ বিআরসি নামক রেগুলেটরি প্রতিষ্ঠান অকেজো অচল। এই অকেজো অচল হয়ে গেলে, সরকারের যদি 2 হাত অচল হয়ে যায়, পা অচল হয়ে যায়, তাহলে কি সরকার সচল থাকে? জ্বালানি খাতে কিন্তু সরকার সচল নেই, এটা প্রথমতই মাথায় রাখতে হবে। এবং সরকারের বিপিসি, সে যে মুনাফা করে, সে যে মূল্য নিজে নিজে নির্ধারণ করে, সরকারকে দিয়ে নির্ধারণ করায়, সেই মূল্য নির্ধারণ কি ন্যায্য যৌক্তিক, সেটা কিন্তু সরকার কখনোই জনগণের সামনে প্রতিষ্ঠিত করেনি। তাহলে আমরা যে মূল্য কমানোর জন্য গণশুনানি করতে বলছি, সেই মূল্য কমানোর জন্য সরকারকে এখন নির্দেশ দিতে হবে বিআরসিকে, যে তুমি মূল্য কমানোর জন্য গণশুনানি করো। হাইকোর্ট যেমন এলপিজির ব্যাপারে বলেছিল, গণশুনানি করে তুমি এলপিজির মূল্য নির্ধারণ করো। সরকারকে ওইরকম একটা আদেশ দিতে হবে। সেই আদেশটা সরকার কবে দেবে? সেই আদেশটা না দিয়ে যদি সরকার এই ঘাটতি পূরণ করার জন্য মূল্য বৃদ্ধি করতে চায়, তাহলে আওয়ামী লীগ সরকারের সঙ্গে এই সরকারের আর কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে স্যার, এই প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা বা কার্যকর করার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা কতখানি দেখছেন আসলে? আমি রাজনৈতিক সদিচ্ছা আর বিষয়টি সেকেন্ডারি দেখি, প্রাইমারি দেখি অস্তিত্বের সংকট। জাতির অস্তিত্বের কারণে বিপন্ন, সরকার যেখানে অচল হয়ে গেছে, এরা এরকম হওয়ার কারণে, এরা এরকম ছিল,
সরকার ইনহেরিট করেছে সংকট, যেমন আমি বললাম আর্থিক সংকট, আমি বললাম জ্বালানি দুর্ভিক্ষের অবস্থা, আমি বললাম জ্বালানি সুবিচার সংকট। এগুলো যেমন আগে সরকারগুলো তৈরি করে গেছে, দুর্নীতি, লুণ্ঠনমূলক নীতি এবং মুনাফা এসব বেশি করার কারণে এরকম অবস্থা তৈরি হয়ে গেছে। এইসব প্রতিষ্ঠানও এরকম হয়ে গেছে। এইসব কার্যক্রম এইসব প্রতিষ্ঠানকে দিয়ে বিগত সরকার করাইছে এবং বিগত সরকার ভোক্তাদের, জনগণের অধিকার তছনছ করাইছে, খর্ব করাইছে এইসব প্রতিষ্ঠানকে দিয়ে, যে কারণে এইসব প্রতিষ্ঠান গণবিরোধী শক্তিতে বা গণশত্রুতে পরিণত হয়ে গেছে। এবং এরা যদি গণবিরোধী এবং গণশত্রু হয়, তাহলে আলটিমেটলি সরকার গণবিরোধী, গণশত্রু হয়ে গেল। এখন সরকার মানে তো হাসিনা না, হাসিনার মন্ত্রী সহ চলে গেল, আসলো আরেকজন মন্ত্রী সহ তত্ত্বাবধায়ক সরকার। তারা এসে তো সেই একই চরিত্রের প্রমাণ করে তাদের আগে সরকারের অবস্থা প্রতিষ্ঠিত করে, সাস্টেন করে, টেকসই করে দিয়ে চলে গেল। এখন এই সরকারকে এইরকম ধরনের হাত পা বিকলাঙ্গ কাঠামো নিয়ে সে সরকার চালাচ্ছে। সরকারকে তার এই সংকটটা বুঝতে হবে। রাজনৈতিক সদিচ্ছা তো ইচ্ছা, আর এটা হচ্ছে বাধ্যবাধকতা। আমি মরতে বসেছি, আমাকে বাঁচতে হবে, আর তো কোনো চিন্তা নেই। স্যার, এই বাস্তবতা আসলে জনগণের করার কি আছে, আর এই নতুন সরকারের মোটা দাগে কি করার জনগণের আছে? কি করার আছে? আপনি মিডিয়া প্রতিনিধি, আমি ভোক্তাদের প্রতিনিধি। আজকে আমরা দুইজন কি করছি? যে কাজটা করছি সেটা তো জনগণের প্রতিনিধিত্ব হয়েই করছি। জনগণ যে আজকে মহাসংকটে আছে, তার জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং তার পাঁচবাড়া পিছে ঠেকে গেছে, সুতরাং তাকে প্রতিবাদী হওয়া এবং সরকারের উপর চাপ প্রয়োগ করা এবং সরকারেরকে দিয়ে এটা করানো, যেহেতু এই সরকার তার ভোটে নির্বাচিত সরকার। জনগণ চাইলে এই সরকার চাক না চাক, তাকে ইচ্ছা থাক না থাক, যে কথাটি আপনি রাজনৈতিক সদিচ্ছার শব্দ দিয়ে বোঝাতে চেয়েছেন, সেসব বিষয়গুলো প্রাধান্য পাবে না। মানুষ চাই, তাই আমাকে করতে হবে। সরকারের প্রতি আপনার মানে মোটা দাগে পরামর্শ কি থাকবে আমার মোটা এখনকার দাগের এই সংকট পরামর্শটা উত্তরণের জন্য? মোকাবেলার জন্য আমি যেটা বললাম এর আগে, সরকারের প্রতিষ্ঠানগুলো, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো যে সব অচল হয়ে গেছে, সেগুলো যে ডিজঅর্ডার, সেগুলো যে গণশত্রু, গণবিরোধী প্রতিষ্ঠান, সেগুলো এরকম হওয়ার কারণে সরকারও এরকম। এটা সরকারকে ফার্স্ট বুঝতে হবে, সরকারকে রিয়েলাইজ করতে হবে, সরকারকে এই ব্যাপারের লেসন নিতে হবে। আমি এক জায়গাতে বলেছিলাম যে সরকারের এই শিক্ষা নিতে হলে আমাকেই সরকারকে এই শিক্ষা দিতে হবে। আমি মানে জনগণ। তাহলে দায়িত্বটা কিন্তু একেবারে সরকারের উপরেই পড়বে তা নয়। আমি আশা করি এই যে পরামর্শ আপনার অনুষ্ঠানে আমরা আলোচনা করছি, সেগুলো সরকারের মধ্যে প্রতিফলন ঘটবে। তবে স্ট্রাকচার্ড ওয়েতে, প্রফেশনাল ওয়েতে এগুলোকে ফলপ্রসূ হতে হলে যে ধরনের দক্ষতা দরকার, সেই দক্ষতার যে সীমাবদ্ধতা প্রাতিষ্ঠানিকভাবে রয়ে গেছে, সেই সব জায়গায় রূপান্তর আসতে হবে, লোকজন বদলাইতে হবে এবং যোগ্য লোক বাজার থেকে খুঁজে নিয়ে এগুলোকে প্রতিষ্ঠিত করলে তাদের মাধ্যমে, তাদের দক্ষতাই সরকারকে সফল করবে। এই জায়গাটা যোগ করতে হবে, যেটা এখনও হচ্ছে না, যেটা রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের অপসারণ, আমরা রেগুলেটরি কমিশনকে অপসারণ কথা বলছি, এরকম পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানগুলোকে অ্যানেবল করতে হবে, সক্ষম করতে হবে, দক্ষ হতে হবে। সেই দক্ষতা যারা আছে তাদেরকে দিয়ে হবে না। তারা ট্রেন্ড হয়ে গেছে লুটপাট করতে, তারা ট্রেন্ড হয়ে গেছে জনগণকে লুণ্ঠন করতে, জনগণের অধিকার খর্ব করতে কী করতে হয় এগুলো তারা শিখে ফেলেছে। এইটা গেল একটা দিক। সেকেন্ড দিক যেটা সেটা হচ্ছে সরকার মুনাফাখোর হিসেবে মানুষের কাছে এবং প্রতিষ্ঠিত বিগত সরকার নামক প্রতিষ্ঠান মুনাফাখোর। এখন সুদখোর যেমন একটা কলঙ্কজনক চরিত্র, অপরাধমূলক চরিত্র, মুনাফাখোরও সেরকম অপরাধমূলক চরিত্র। সরকার মুনাফাখোর হলে সরকার মানুষের শত্রুতে পরিণত হয়ে যায়। সরকার তখন মানুষকে, জনগণকে লুণ্ঠনকারীর চরিত্রে চলে যায়। বিগত সরকার ইনক্লুডিং তত্ত্বাবধায়ক সরকার লুণ্ঠনকারী, মুনাফাখোর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে গেছে। সরকারকে সেখান থেকে প্রথমত ঘোষণা দিয়ে বেরিয়ে আসতে হবে। সরকারকে বলতে হবে যে আজ থেকে সরকার কোনো রকম কোনো কাজ করে এক পয়সা মুনাফা করবে না, মুনাফা খাবে না। মুনাফাকে সরকার কবিরা গুনাহ মনে করে সরকারের জন্য, এটা ঘোষণা দেবে। যা খরচ হবে
ন্যায্য যৌক্তিকভাবে সে খরচ যাতে যা যৌক্তিক খরচ ন্যায্য খরচ অবশ্যই 1 পয়সা বেশিও সরকার খরচ করবে না, কারণ সরকার জনগণকে সুরক্ষা দেয়, রক্ষা দেয়। সরকার যদি খরচ করে যা খরচ হয় তার থেকে বেশি সরকার খরচ করে, তাহলেও সরকার জনগণকে সুরক্ষা দিতে পারলো না। সরকারের এইরকম যদি অদক্ষ হয়ে পড়ে, তাহলেও সরকার জনগণের জন্য ক্ষতিকারক হতে পারে, কল্যাণকর হতে পারলো না, কল্যাণকর হলো না। সুতরাং সরকারকে এতখানি সেন্সিটিভ হয়ে ঘোষণা দিয়ে সংসদে হচ্ছে আইন প্রণয়নের মধ্য দিয়ে নিজের জায়গাটা কাঠামোগতভাবে স্থির করতে হবে। এইটা যদি সরকার ঘোষণা দিয়ে আসে, তাহলে সরকারের পিছে তাকাতে হবে না। জনগণ অন্ধের মতো সরকারকে অনুসরণ করবে, অন্ধের মতো সরকারের দিকে তাকিয়ে থাকবে, আশা নিয়ে, পেট বেঁধে ক্ষুধা নিয়ে, উপোস করে, যেটা বলে যে উপোস করেও অপেক্ষা করবে যে এই সরকার আমাদের সুদিন এনে দেবে। তারপরে কি কি করতে হবে সেটা আমরা দেখব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজের সময় তাকেও দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।